হেফাজত ইসলামের যে 5ই মে না 2013 সালের 5ই মে যে হত্যাকাণ্ড, সেই মামলায় আবার এই ফারজানা রূপা, মুজাম্মেল হোসেন বাবু এদেরকে আবার এজাহারভুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে তারা এই হত্যাকাণ্ডের পক্ষে মানুষের সম্মতি উৎপাদনে কাজ করেছে। কিন্তু ডেভিড বার্গম্যান একটা যুক্তি দিয়েছেন যে মনে করেন যে 5ই আগস্ট মানে 5ই মে হত্যাকাণ্ড হয়ে গেছে 2013 সালে। এখন তার পরবর্তীতে যদি এই ফারজানা রূপা, মুজাম্মেল বাবুরা এটার পক্ষে সম্মত উৎপাদন করে, তাহলে তারা অপরাধ করেনি, কারণ অলরেডি তো হত্যাকাণ্ড হয়ে গেছে। এরকম বিভিন্ন যুক্তি আসলে দিচ্ছে আর কি। না, বার্গম্যান সাহেব আমি বুঝলাম না, টাকা পাইলে সবকিছু, উনি আবার এখনো তাদের আইনজীবীদের তো অ্যাকচুয়ালি কোনো থাকে না, তারা টাকা দিলে তার সাথেই করে। এটা তো 100% তার বার্গম্যানের যুক্তিটা টেকে না। এই কারণেই 5ই মে নিয়ে শেখ হাসিনা নিজে পরের দিন সংসদে বলেছেন একটা গুলিও হয়নি। আমার কাছে ভিডিও আছে, আপনাকে আমি পাঠাবো একটু পরে। আর একটা গুলিও নাকি হয়নি, কিছুই হয়নি, রং মেখে শুয়েছিল। এত বড় মানে অপমানজনক কথা। এখানে যেভাবে করে 2 লক্ষ থেকে 3 লক্ষ রাউন্ড গুলি খরচ করা হয়েছে। আওয়ামী লীগ বলতে 4 জন মারা গেছে, কিন্তু অধিকার এবং হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে 70 থেকে 80 জন এরকম মারা গেছে, অনেক মারা গেছে। এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে রাতের আধারে যেখানে ইসলামিক টিভি এবং দিগন্ত টেলিভিশনকে তৎক্ষণাৎ তাদের সম্প্রচার বন্ধ করে দিয়ে এই ঘটনাটা ঘটানো হলো। কেউ যদি বলে এখানে কেউ মারা যায়নি, রং মেখে শুয়েছিল, ফাইজলামি করছিল, তো এই ধরনের বয়ান যে উৎপাদন করবে ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু, ও আমার বন্ধু, ক্লাসমেট, এরা তখন এদেরকে ওই জন্যই তাদেরকে আইনের আয়তায় নেওয়া হয়েছে এবং নেওয়া উচিত। তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মানুষ মনে করছে মারা গেছে, তারা বলছে যে কেউ মারা যায়নি, তখন বলছে আসলেই তো মারা যায়নি, তো লাশ গেল কোথায়, রং মেখে শুয়েছিল নাকি শেখ হাসিনা বলছে। এই যে কনফিউশন সৃষ্টি করলো, এটার অপরাধে তাদের বিচার হবে। এবং এই বিচারগুলো যদি আপনি না করেন, ভবিষ্যতে বাংলাদেশে, গতকাল কিন্তু তারেক রহমান পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশদের সমাবেশে কিন্তু একটা কথা বলেছেন, কথাটা আমি মানে পছন্দ করেছি এবং কথাটা বলছি। কথাটা বলেছে যে, কথাটা খুব সত্য কথা, যে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের হাতের হাতিয়ার হয়ে পুলিশের জনগণের উপর ব্যবহার করা না হয়, সুযোগ না দেওয়া হয়। এটা কাকে বলেছেন? পুলিশকে বলেছেন, যে পুলিশ যেন এভাবে ব্যবহৃত না হয়। এটা কিন্তু একটা ইতিবাচক দিক মনে করি। কারণ উনি যখন বলেছেন, এখন বিএনপি যখন সরকারে আছে, বিএনপি তো উল্টাপাল্টা কথা করতে পারবে না, কারণ পুলিশই তো বলবে যে আপনারা তো আমাকে বলেছেন না করতে। এই জিনিসগুলো আমরা চেঞ্জ চাই, যে সরকারই আসুক, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যারাই ক্ষমতায় আসবে বাংলাদেশে ভবিষ্যতে, তারা যেন দেশটাকে বাপের সম্পত্তি মনে না করে। তারা যেন মনে করে যে মাহমুদ ভাইয়ের জাতীয় পার্টি, তার যদি অপরাধ না থাকে তারও বিচার করার অধিকার আছে, আর সে অপরাধ করে থাকে তাকে ছেড়ে দেওয়ার, আমি আন্ডার দ্য টেবিল নিয়ে জামিন দেওয়ার আমার কোনো অধিকার নাই সরকার হিসেবে। এই দুইটা পেরিমিটার আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে আইনের শাসন আসবে। আর না হলে আইনের শাসন হবে না, বাংলাদেশে যা লাল তাই কদু, আবার সেম জিনিস আমরা দেখব। ক্যাপ্টেন মারুফ রাজু, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আপনি সেনাবাহিনী থেকে রিটায়ার করেছেন অনেক বছর। মুন্নি সাহা একটা বক্তব্য রাখলো, তিনি বক্তব্য রেখেছেন, দীর্ঘদিন তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। তো তিনি হঠাৎ করে একটা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন যে এক সময় আমাকে মানুষ সাহসী সাংবাদিক বলতো, এখন আমাকে বলে আমি নাকি ফ্যাসিবাদের দোসর। তারপরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজকে আমাদের উপর বিভিন্ন অত্যাচার হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই মুন্নি সাহাদের কথা শুনলে মনে হয় যে আওয়ামী লীগ তৃণমূলের মতো নির্বাচনে পরাজিত হয়েছে, সুতরাং ওদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে, কিন্তু এই যে একটা গণহত্যা হয়ে গেল যেখানে প্রায় 1500 লোক জীবন হারালো, এটা কেন এই মুন্নি সাহাদের মুখে এখন পর্যন্ত আসলে এই ধরনের কোনো মানে কোনো অনুভূতি নাই তাদের? এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন একজন সাংবাদিক হিসাবে? অনুভূতি থাকবে না তো, কারণ অনুভূতি থাকবে না এই কারণেই, কারণ তারা যেটা করেছে তারা কিন্তু জিনিসটা কিন্তু জানে ভালো করে, যে এটা শুধু এই কয়েকটা সাংবাদিকতা শুধু না, এই 16-17 বছর ধরে প্রতিটি সেক্টরে, প্রতিটি ইয়েতে, যে এই যে বাংলাদেশে যে নির্বাচন ছাড়া বিনা নির্বাচনে এই যে সংস্কৃতিটা চালু করে বা দেশটাকে দখল করে রাখার মতো অবস্থা, এখানের মধ্যে এই মুন্নি সাহারা থেকে শুরু করে ওদিকে শাহ আলম, আক্তার সোবান শাহ আলম থেকে শুরু করে ওই যে চ্যানেল 24 এর এই ভদ্রলোকের নাম মুখেও আসে না তো, ওই যে একে আজাদ, এই ভদ্রলোকের প্রত্যেকে দায়ী, প্রত্যেকে। তারা প্রত্যেকে এই শেখ হাসিনার সে আগুনের মধ্যে ঘি ঢেলেছে সাধ্য অনুযায়ী, এবং শেখ হাসিনাকে সে সাংবাদিক সম্মেলনের প্রশ্ন করা থেকে শুরু করে, তাকে বিভিন্নভাবে বাতাস দেওয়া থেকে শুরু করে, তাকে এগিয়ে যান, আমরা আসি, নেত্রী আসি আমরা, এই জন্য তাদেরকে এইভাবে করে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশে যেন কোনো অবস্থাতে এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অবস্থা বিএনপিও হয়, আমি সেটার বিরুদ্ধে কথা বলবো এবং বলছি, কোনোভাবে যেন অথরিটেরিয়ান কোন গ্রুপ যেন বাংলাদেশে আর কোন ক্ষমতায় কোনোদিন না থাকতে পারে, আসতে পারে, থাকতে না পারে, আমরা যেন এটা ভুলে না যাই। এই রক্ত থেকে আজকে দেখলাম যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের মেয়র, উনি তো আসলে একটু পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, বাট ওনার সব মামলা জামিন হয়ে গিয়েছে, ওনার আর কারামুক্তিতে বাধা নেই। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলাগুলো, ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে, একটু উনি পরিচ্ছন্ন রাজনীতিবাদী, একটু আমাকে একটু এক্সপ্লেইন করুন তো ভাই, পরিচ্ছন্নটা কি? মানে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই, উনি জুলাইতে উনি কোনো হুমকি টুমকি দেননি। কি ভাই, আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে, 21শে জুলাই, খুব সম্ভব 20 অথবা 21শে জুলাই, চাষারার মোড়ে ওপেন গুলি করছে পুলিশ, এখানে শামীম ওসমান উনি দাঁড়িয়ে নির্দেশ করছেন কোথায় গুলি করতে হবে, দেখবেন ভিডিও।
এটা কোনো মনে করে কোনো কারণ নাই। একজন মহিলা শামীম হিসেবে ওসমান, উনি তো মারামারি করবেন না। কিন্তু উনি কি ছিলেন? তো শামীম ওসমান করেছে, উনি তো ছিলেন না ওখানে নাকি? উনি ওখানে দাঁড়ানো তার সাথে। এগুলি তো রসুনের কোথা থাকে এক জায়গাতে। এখানে এখন হয়েছে কি জানেন ঘটনা, ওই শামীম ওসমানের বেচারার কথা বারবার আসে, কারণ সে কথাবার্তা বেশি বলতো, আর উনি মহিলা মানুষ। শিরিন শারমিন চৌধুরীকে যে অ্যারেস্ট করা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো, কি কারণে ধরলেন আর কি কারণে ছাড়লেন? উনি খুব ভালো মানুষ ছিলেন, হতেই পারে না। শেখ হাসিনার অবৈধ সংসদে দুইবারের বিনা ভোটের যে স্পিকার হিসেবে শপথ নেয়, এবং যে স্পিকার কিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ৩ নম্বর ব্যক্তি, তাকে আমি ধোয়া তুলসী পাতা বলতে রাজি না। সে যত ভালো মানুষ হোক, সে যত নাইস হোক, যত ভদ্র ব্যবহার হোক, প্রত্যেকটা মানুষের এর জন্য দায়ী, এবং তাকে এটার জন্য বিচার করতে হবে, এবং তাকে অ্যাটলিস্ট পলিটিক্স থেকে আপনার তাকে দূরে রাখতে হবে। তাকে কোনোভাবেই আপনার ক্লিন বলা যাবে না। আর ওরা কি এখন পর্যন্ত ক্ষমা চেয়েছে? ওরা কি রিকনসাইল করেছে? ওরা কি বলেছে যে আমরা ভুল করেছি? একজনও তো এ পর্যন্ত বলেনি ভাই। ছোট থেকে শুরু করে বড়গুলো সব ভারতে আর বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, হাজার হাজার কোটি টাকা আছে। আমার বন্ধু হাসান মাহমুদ দেখলাম লন্ডনের ফকিরের মতো রাস্তায় ঘুরছে, বিশাল ওভারকোট লাগিয়ে, তাকে দেখলে মনে হয় একটা বাম। আমার ক্লাসমেট কলেজের। এরা যদি ক্ষমা চাইতো, শেখ হাসিনা যদি ক্ষমা চাইতো জাতির কাছে, তাহলে একটা সুযোগ ছিল ভাই। ওরা ক্ষমা চেয়েছে, ক্ষমা ইসলামের অঙ্গ। শেখ হাসিনা চাইবে ক্ষমা, সে দেখলাম শুভেন্দুকে আবার শুভেচ্ছা জানায় শেখ হাসিনা। হ্যাঁ, শুভেচ্ছা জানাবে, শুভেন্দু এসছে, এখন তারা খুব খুশি, তারা বোধহয় একটা ক্ষমতা পেয়েছে, এরকম একটা ভাব। খুশি থাকতে দেয় না, মানে আমাদেরকে আমাদের কাজ করতে নতুন হবে। জাতির পিতা পেয়েছে। নতুন জাতির পিতা, আমাদেরকে আমাদের কাজ করতে হবে, এবং বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে ক্লিয়ার কাট শুভেন্দুর ব্যাপারে বক্তব্য দিতে হবে। একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে আপনার আমার সবার প্রিয় নেতা জনাব নিতাই রায়চৌধুরী সংস্কৃতি মন্ত্রী, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে তিনি চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। তো আজকে দেখলাম কোর্টে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করলো। আসলে এটা বুঝলাম না আসলে, যে যদি যেমন ভারত থেকে কিন্তু চাপ আসতেছে সরকারের উপর, আগে আসছিল, এখন আসছে যে চিন্ময়কে জামিন দিতে হবে, কিন্তু এই সরকারের আমলে চিন্ময়ের জামিনটা মানে বাদ দিয়ে দিল। তার মানে কি সরকারের আসলে সদিচ্ছা নাই, যে চিন্ময়কে সরকার ছাড়তে চায় না? কিন্তু নিতাই তো বললেন যে তিনি ব্যবস্থা করবেন। ওই যে আই হ্যাভ এ প্ল্যান বললাম না। এখন তো ওই যে আদালত যদি না দেয়, তাহলে কি বলবে? চিন্ময় কোনো জাতা লোক না, সে ইসকনের প্রধান। এখানে ইসকন কি জিনিস যারা জানে না, মাহমুদ ভাই আমার থেকে ভালো জানেন। ইসকন যদিও বলেছে যে তিনি তাকে বহিষ্কার করা হয়েছে আগেই। হ্যাঁ, করা হয়েছে, কিন্তু উনি আবার কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে চট্টগ্রামে থাকতেন, যাইতেন। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে তিনি যে ইউনূস সরকারের প্রথম আমলে যে সমাবেশগুলো করতেন, হিন্দু সমাবেশ, সেখানে কিন্তু লাখ লাখ লোক হতো। তার মানে তিনি জনপ্রিয়, হিন্দুদের মাঝে কোনো সন্দেহ নাই। আবার আইনজীবী আলিফ যখন খুন হয়, তখন কিছু হিন্দু তাকে মেরে ফেলে, এটা সত্য, কিন্তু তখন কিন্তু চিন্ময় কারাগারে ছিল। এখন কারাগারে থেকে উনি নির্দেশ দিয়েছিলেন কিনা, এই বিষয়টা তো একটু চিন্তার বিষয়। এবং ডাইরেক্টলি না দিলেও তার সাঙ্গপাঙ্গরা করেছে, এটা তো ব্যবস্থা করবে। আরেকটা বিষয় জানতেই চাই, সেটা হচ্ছে আপনি সাংবাদিক হিসাবে, আমার মনে হয় যে আসলে বাংলাদেশের উচিত অস্ত্র কিনা কোনো একক সোর্স থেকে না, বিভিন্ন সোর্স থেকে কিনে আসলে এগুলো ট্রেনিং বা রক্ষণাবেক্ষণ এগুলো সব করা। এবং আপনি আমার সঙ্গে ইচ্ছা মত হবেন যে আমাদের বাংলাদেশে 20 কোটি জনসংখ্যা, এটার একটা ক্ষতিকর দিকও আছে, যে এত মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাতে হিমশিম খেতে হয়। কিন্তু এটাও সত্য যে ভারত জানে যে 20 কোটি জনসংখ্যার দেশ, কাজে ভীমরুলের বাসায় ঢিল মারলে কিন্তু মানে কনসিকুয়েন্স কি, এটাও কিন্তু ভারত খুব ভালোভাবেই জানে। ভাই আমি আপনাকে বলি, আমি তো বললাম তো পাকিস্তানও গিয়েছি, ইন্ডিয়াও গিয়েছি। তারা একটা দেশ, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু একই মানুষ না। এরা কিন্তু পাকিস্তানের প্রায় 5-6টা জাতি, আর ইন্ডিয়াতে তো আপনি জানেন কতগুলো জাতি, এখানে গুণে শেষ করা যাবে না। 30টা কয়টা আছে বিভিন্ন ভাষা। বাংলাদেশে কিন্তু একটা জাতি, একটা জাতি। আপনি নোয়াখালী বলেন, আর বরিশাল বলেন, আর ঢাকা বলেন, যখন দেশের প্রশ্ন আসবে সবাই বলবে যে আমরা বাংলাদেশ। এখানে অন্য কোনো জাতি নাই, অন্য কোনো সংস্কৃতি নাই। তো এই আসলে পৃথিবীতে কোনো স্থায়ী বন্ধু, স্থায়ী শত্রু নাই, কিন্তু রাজনীতিতে নাই, শেয়ার করার কথা নাই, এটা নাই। কিন্তু এই কথাটা বাঙ্গু শাহবাগীরা বোঝে না কেন? ভাই ওদের মেইন প্রবলেম হলো ধর্ম। ওদের কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে না ভাই। ওদের কাছে ইসলাম ধর্মটা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ এটা ঐচ্ছিক ধর্ম। আমার নাম হলো আমরা কি বলে এটা, শাহরিয়ার কবির, কিন্তু আমি কাজে কর্মে হলো গাঙ্গুলি। আমার তো অসুবিধা নাই ভাই, আপনি শাহরিয়ার কবির নামটা চেঞ্জ করে আপনি গাঙ্গুলি হয়ে যান, আপনার তো সেই স্বাধীনতা আছে। আপনি অন্য ধর্ম নিয়ে নেন, কিন্তু আপনি মুসলিম থেকে আপনার জানাজার মধ্যে কেউ না আসুক, আপনি মারা যাওয়ার পরে ওখানে কোরআন তেলাওয়াতের বদলে আপনি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে দল বেঁধে। এই কোন সংস্কৃতি ভাই? এটাই তো এদের প্রবলেম। এরা তো এটাই ভুলতে চায় না। তো ওদের তো পশ্চিমবঙ্গ আছে, যাক, দাদারা ওখানে চলে যাক। আমরা ঐচ্ছিক ধর্ম পালন করতে দেবো না, সে হিন্দু হোক মুসলিম হোক। ধর্ম মতো পালন করেন আপনি, কেন আপনি আরেকজনকে ভাবাবে করবেন? সবকিছু ঠিক আছে ভাই, শেখ হাসিনার নামে কথা বললেও প্রবলেম, তারেক রহমানের নামে যদি কেউ কিছু বলে তাতেও আপনার গ্রেফতার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বললে আপনার কোনো কিছু হবে না, আপনাকে কেউ কিছু করতে পারবে না। যদি করে বলে যে ধর্মান্ধ, কেন? আপনি তো এই বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি আছেন, আপনি তো জিসাস ক্রাইস্টের ব্যাপারে তো কোনো কথাবার্তা কেউ বলে না, বলার মতো কারো কোনো সুযোগ নাই, এবং অত্যন্ত সম্মান করে, এবং তার বার্থডে 25শে ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড এটা পালন করা হয়। অথচ দেখেন এই জিসাস ক্রাইস্টকে হত্যা করেছে ইহুদিরা। এই ইহুদিদের সাথে আজকে খ্রিস্টানদের সবচেয়ে বড় বন্ধুত্ব। তাদের নবীকে হত্যা করেছে, তারা তাদেরকে সাথে বন্ধুত্ব করেছে। এই দেখেন পৃথিবীতে কত পরিবর্তনশীল।
ইউনিক, এগুলো একটা এক্সাম্পল ইউনিক। তো আমাদেরও সময় এসছে কিছুটা পরিবর্তন হওয়ার। আমরা সেই পুরোনো বস্তা পচা প্রথমে ইতিহাসটা ঠিক মতো লিখুন, কত মারা গেছে ঠিক করুন, কে মুক্তিযোদ্ধা ছিল ঠিক করুন, কে রাজাকার ছিল ঠিক করুন, করার পরে বাংলাদেশ কোন দিকে যাবে জনগণ ডিসাইড করবে। আর গণভোট দিয়ে তো লাভ নাই, গণভোট নিয়ে তো পরবর্তী বলে যে আমরা জানি না গণভোট, এগুলো তো দেখলামই ভোটের জন্য। গণভোটের ব্যাপারে আসবো এখন।